1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বা ব্রহ্মবিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেন। প্রাচীন ভারতীয় গুরুকুল প্রথার আদর্শ এবং প্রকৃতির মুক্ত পরিবেশে শিশুদের শিক্ষা দেওয়ার লক্ষ্যে মাত্র 5 জন ছাত্র নিয়ে তিনি কিন্তু এই আবাসিক বিদ্যালয়টি চালু করেছিলেন। পরবর্তীকালে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপ ধারণ করে। এটি প্রতিষ্ঠার কারণ হিসেবে বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত বদ্ধ ও মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থার কিন্তু বিরোধী ছিলেন। তিনি চেয়েছিলেন শিক্ষার্থীরা প্রকৃতির কোলে থেকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে আনন্দময় পরিবেশে জ্ঞান অর্জন করুক। ঠিক এই কারণেই কিন্তু 1901 সালের 22শে ডিসেম্বর আশ্রমের ছাতিম গাছের নিচে উপাসনা এবং প্রার্থনার মাধ্যমে তিনি কিন্তু এই বিদ্যালয়ের সূচনা করেন। এই বিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ব্যাচে শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছিলেন মাত্র 5 জন, যার মধ্যে তার নিজের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ছিলেন। আশ্রমের নিয়ম ছিল খুব কঠোর, সাধারণ, খালি পায়ে থাকা, নিজের কাজ নিজে করা, ভোরে বৈদিক মন্ত্র উচ্চারণ, গাছের নিচে শিক্ষকের কাছে পাঠ গ্রহণ ইত্যাদি ছিল দৈনন্দিন রুটিনের বিষয়। পরবর্তীকালে এটি কিন্তু 1921 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কিন্তু রূপান্তরিত হয়। 1901 সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো যুক্তরাজ্যের রানী এবং ভারতের সাম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়া কিন্তু 1901 সালের 22শে জানুয়ারি তার অসবর্ন হাউসে 81 বছর বয়সে কিন্তু মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুর মাধ্যমে ব্রিটিশ ইতিহাসের দীর্ঘতম এবং গৌরবময় যে ভিক্টোরিয়ান যুগ, সেই যুগের কিন্তু অবসান ঘটে। বার্ধক্যজনিত অসুস্থতা এবং মস্তিষ্কের রক্তক্ষরণ বা স্ট্রোকের কারণে কিন্তু তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বড় ছেলে অর্থাৎ পরবর্তী যে রাজা এডওয়ার্ড 7 এবং তার বড় নাতি জার্মানির সম্রাট সেকেন্ড উইলিয়াম কিন্তু তার পাশে উপস্থিত ছিলেন। তিনি সুদীর্ঘ 63 বছর 7 মাস সিংহাসনে আসীন ছিলেন, যা তৎকালীন ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম রাজত্বকাল। তার মৃত্যুর পর ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন কলকাতায় তার স্মৃতি রক্ষার্থে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের প্রস্তাব করেন, যা আজ কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ। ইতিহাসে 1901 সাল আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। 1901 সালের 1 জানুয়ারি অস্ট্রেলিয়ার 6টি পৃথক ব্রিটিশ উপনিবেশ একত্রিত হয়ে একটি সার্বভৌম রাষ্ট্র গঠন করে, যাকে অস্ট্রেলিয়ার ফেডারেশন বা ফেডারেশন অফ অস্ট্রেলিয়া বলা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া জন্ম নেয়। তো কোন 6টি ফেডারেশন একত্রিত হয়েছিল একবার দেখে নেওয়া যাক। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া। এই 6টি এলাকা পৃথক ব্রিটিশ উপনিবেশ হিসেবে আলাদাভাবে শাসিত হতো। স্যার হেনরি পার্কেস, যাকে অস্ট্রেলিয়ার ফেডারেশনের জনক বলা হয়, তিনি 1889 সালে তার বিখ্যাত টেন্টারফিল্ড বক্তৃতার মাধ্যমে কিন্তু এই আন্দোলনকে গতিশীল করেন। কোন আন্দোলন? এই যে 6টি এলাকা একসঙ্গে অস্ট্রেলিয়ান ফেডারেশন তৈরি করতে হবে, এই আন্দোলনকে। 1898 থেকে 1900 সালের মধ্যে এই 6টি উপনিবেশে যে সমস্ত সাধারণ মানুষ বসবাস করত, তাদের কাছ থেকে গণভোট নেওয়া হয়। গণভোটের মাধ্যমে সংবিধানে সায় নেওয়া হয়। 1900 সালের জুলাই মাসে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সংবিধান আইনকে অনুমোদন করেন। এই ফেডারেশনের তৈরির মূল কারণ কী কী ছিল? ফেডারেশনগুলো আলাদা আলাদাভাবে শাসিত হতো, কিন্তু ফেডারেশনগুলোকে
এক জায়গায় আনার কারণ ছিল একক প্রতিরক্ষা ব্যবস্থা। আলাদা সামরিক বাহিনীর বদলে পুরো মহাদেশকে একক প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনা একটি কারণ ছিল। মুক্ত বাণিজ্য এবং অর্থনীতি, উপনিবেশগুলির সীমানায় কর এবং শুল্ক তুলে দিয়ে মুক্ত বাণিজ্যের কিন্তু প্রসার ঘটানো হয়েছিল। পুরো দেশে একই নিয়মের রেলওয়ে নেটওয়ার্ক এবং ডাক যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার মাধ্যমে কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়েছিল। বহিরাগত অভিবাসন নিয়ন্ত্রণের জন্য একটি একক এবং জাতীয় নীতি কিন্তু তৈরি করা হয়। এই ফেডারেশন গঠনের পর 1901 সালের 1 জানুয়ারি সিডনির সেন্টেনিয়াল পার্কে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়ার ঘোষণা করা হয়। এডমন্ড বার্টন তিনি কিন্তু অস্ট্রেলিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সাময়িকভাবে তখন কিন্তু মেলবোর্নকে অস্ট্রেলিয়ার রাজধানী করা হয়, অর্থাৎ অস্ট্রেলিয়ার প্রথম রাজধানী কিন্তু মেলবোর্ন, যা পরবর্তীকালে 1927 সালে ক্যানবেরায় কিন্তু নিয়ে যাওয়া হয়। মেলবোর্ন ছিল প্রাথমিক রাজধানী, পরে 1927 সালে সেই রাজধানীকে ক্যানবেরায় নিয়ে যাওয়া হয়। 1901 সালের মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উইলিয়াম ম্যাককিনলে। প্যান আমেরিকার প্রদর্শনীতে তিনি যখন সাধারণ মানুষের সঙ্গে তিনি যখন করমর্দন করছিলেন, তখন লিওন সলগোস নামক একজন ব্যক্তি তাকে কিন্তু খুব কাছ থেকে তার পেটে পরপর 2টি গুলি করেন এবং গুলি লাগার পর প্রাথমিকভাবে ডাক্তাররা অস্ত্রোপচার করেন। ধারণা করা হয়েছিল প্রেসিডেন্ট সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু পরবর্তীকালে ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যায়। 8 দিন পর প্রেসিডেন্ট মারা যায়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট মারা যাওয়ার পর তখন যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন থিওডোর রুজভেল্ট কিন্তু আমেরিকার 26তম কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু শপথ গ্রহণ করেন। এই ঘটনার পর আমেরিকার প্রেসিডেন্টদের নিরাপত্তার জন্য সিক্রেট সার্ভিসকে স্থায়ীভাবে রাষ্ট্রপ্রধানদের সুরক্ষা দেওয়া হয়। 1901 সালের 12 ডিসেম্বর বেতার বা রেডিওর ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় রচিত হয়েছিল। তখন ইতালীয় বিজ্ঞানী মার্কনি প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগর পার করে প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সংকেত, অর্থাৎ আটলান্টিক মহাসাগর পার করে তিনি কিন্তু রেডিও সিগন্যাল পাঠাতে সক্ষম হয়েছিলেন। এই ঐতিহাসিক ঘটনাটি 1901 রেডিও কানেকশন নামে পরিচিত। এটি পাঠানো হয়েছিল ইংল্যান্ডের কর্নওয়ালের পোলধু নামক স্থান থেকে এটি পাঠানো হয়েছিল। কোথায় পাঠানো হয়েছিল? প্রায় 3440 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগর পার করে কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জনসের সিগন্যাল হিলে। কী বার্তা পাঠানো হয়েছিল? মার্কনি কিন্তু কোনো লিখিত শব্দ বা ভয়েস পাঠাননি। তিনি মোর্স কোডের মাধ্যমে ইংরেজি এস অক্ষরটি 3টি ছোট ডট বা বিন্দু সংকেত হিসেবে তিনি কিন্তু পাঠিয়েছিলেন এবং ওপাশে ঘুড়ির সাথে বাঁধা অ্যান্টেনা ব্যবহার করা হয়েছিল এবং সংকেতটি ওপাশে রিসিভ করা হয়েছিল। রেডিওর ইতিহাসে মার্কনিকে কৃতিত্ব দেওয়া হলেও বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু এই প্রযুক্তির অন্যতম পথপ্রদর্শক ছিলেন। তিনি এই ঘটনার প্রায় 5 বছর আগে অর্থাৎ 1895 সালেই কলকাতায় প্রথম তারহীন সংকেত প্রেরণের উন্মুক্ত প্রদর্শন করেছিলেন। মার্কনি 1901 সালের এই ট্রান্স আটলান্টিক সংযোগে সিগন্যাল রিসিভ করার জন্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত আয়রন মার্কারি আয়রন কোহেরার বা রেডিও ডিটেক্টর প্রযুক্তির কিন্তু সাহায্য নিয়েছিলেন। এই ঘটনার পর বিশ্বজুড়ে নৌযোগাযোগ এবং আধুনিক টেলিকমিউনিকেশনের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হয়। বর্তমানে যে বাইকটি আমাদের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে বিশেষভাবে খুব জনপ্রিয়, সেই রয়্যাল এনফিল্ড
1901 সালটি কিন্তু এই কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর, কারণ এই বছরে কোম্পানিটি তাদের প্রথম মোটর বাইক কিন্তু বাজারে নিয়ে এসেছিল। এই প্রথম যে মোটর বাইক এটি ডিজাইন করেছিলেন ব্রিটিশ ডিজাইনার বব ওয়াকার স্মিথ, এবং আরেকজন ফরাসি ডিজাইনার ছিলেন, তার নাম জুলস গোবিয়েট। তৎকালীন সময়ে এই বাইকটির দাম ছিল মাত্র 50 পাউন্ড। মেড লাইক এ গান, মেড লাইক এ গান এটি রয়্যাল এনফিল্ড কোম্পানির কিন্তু স্লোগান। 1901 সালে ইতিহাসে প্রথমবারের মতো নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। ডিনামাইটের আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল বা শেষ ইচ্ছা অনুযায়ী, সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, তার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী কিন্তু নোবেল দেওয়া হয়। 1901 সালের 10ই ডিসেম্বর এই পুরস্কার দেওয়া হয়। প্রথম বছর অর্থাৎ 1901 সালে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তি এই 5টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছিল। অর্থনীতি বিভাগে পুরস্কার কিন্তু অনেক পরে 1968 সালে যুক্ত করা হয়। 1895 সালে স্যার অ্যালফ্রেড নোবেল কিন্তু এই উইলটি করে যান। প্রথম প্রাইজ ডিস্ট্রিবিউশন কিন্তু 5টি বিষয় হয়, এবং পরবর্তীকালে 1968 সালে ইকোনমিক্স বা অর্থনীতি বিষয়টি কিন্তু যোগ হয়। এর প্রাইজ মানি বর্তমানে $1.05 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 8.7 ক্রোর। প্রথম বছর পদার্থবিজ্ঞানে নোবেল পান উইলিয়াম রন্টজেন, তিনি জার্মানির বিজ্ঞানী। চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক অবদানের জন্য এক্স রে আবিষ্কারের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়। কেমিস্ট্রি অর্থাৎ রসায়নে নোবেল পান প্রথম বছর জ্যাকবাস হেনরিকাস ভ্যান টফ, তার অবদান ছিল রাসায়নিক গতিবিদ্যা এবং তরলে অবিশ্রবণ চাপ সংক্রান্ত আইন আবিষ্কারের জন্য। প্রথম বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান এমিল ভন বেহরিং, অবদান কী ছিল? সিরাম থেরাপির উপর কাজ করা, বিশেষ করে ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে সফল প্রতিরোধক বা টিকা আবিষ্কারের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। সাহিত্যে প্রথম বছর পান সুলি পুদ্রম, তিনি ফ্রান্সের নাগরিক, তার অবদান ছিল তার বিশেষ কাব্যিক রচনাশৈলীর জন্য, যা উচ্চ আদর্শবাদ, শৈল্পিক নিপুণতা, হৃদয় ও বুদ্ধিমত্তার এক বিরল সংমিশ্রণ কিন্তু প্রমাণ করে। 1901 সালের প্রথম শান্তি পুরস্কার যৌথভাবে 2 জনকে দেওয়া হয়েছিল। প্রথমজন হেনরি ডুটান্ট, সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুটান্ট, তিনি ছিলেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিষ্ঠাতা। আর 2 নম্বর বিজয়ী ছিলেন ফ্রেডেরিক পাসি, ইনি ফ্রান্সের নাগরিক, আন্তর্জাতিক শান্তি লীগের প্রধান প্রতিষ্ঠাতা। 1901 সালে ভারতে সেন্সাস বা জনগণনা হয়েছিল। 1901 সালে ভারতের সেন্সাস বা জনগণনা একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। এই জনগণনার যিনি প্রধান দায়িত্বে ছিলেন তিনি হলেন স্যার হার্বার্ট রিজলি। ইনি ব্রিটিশ প্রশাসনিক কর্মকর্তা হওয়ার পাশাপাশি ইনি কিন্তু একজন নৃবিজ্ঞানী ছিলেন। নৃবিজ্ঞানী অর্থাৎ মানুষের আকার, আকৃতি এসব নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে আমরা নৃবিজ্ঞানী বলি। তিনি কিন্তু প্রথমবারের মতো মানুষের শারীরিক গঠন এবং নাকের পরিমাপের উপর ভিত্তি করে, মানুষের নাক কেমন তার উপর ভিত্তি করে কিন্তু হিন্দুদের বিভিন্ন বর্ণ এবং জাতিতে আনুষ্ঠানিকভাবে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছিলেন। এটি পরবর্তীকালে ভারতের সামাজিক এবং রাজনৈতিক বিভেদে গভীর প্রভাব ফেলেছিল।